থ্যাংক ইউ। আমি আমার সকল পর্যায়ের সহকর্মী যারা এখানে যুক্ত আছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আমি আমার আমার প্রিয় সহকর্মী আমাদের একাডেমির ডিজি একে মাহবুব রহমানকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রশিক্ষণ বা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটা সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যেটা আলাপ করবো সেটা হচ্ছে আমাদের যে কাস্টমস ভ্যালুয়েশন মেথড এবং রুলস, এবং এটার বিষয়ে আমার প্রথম বক্তব্যটা হচ্ছে যে এটা আসলে আলোচনার মতোই হবে, যেহেতু এখানে যারা তোমরা আছো এটা সম্ভবত এটা যারা প্র্যাকটিসিং স্পেশালি যারা কাস্টমার্সে আছো তারা সবাই এটা বিষয়ে এতটা মানে পারঙ্গম। আমার আসলে এটা আলোচনাই হবে, আমি একটু এক সাইডে হয়তো বলে যাব, তবে অধিকাংশরাই হয়তো এটা ইনডেপথ আরো বেশি নলেজ তোমাদের কাছে আছে। নানদালেস আমরা শুরু করি। আমার আজকের প্রেজেন্টেশনের আউটলাইনটা হচ্ছে এমন যে আমরা কাস্টমস ভ্যালুয়েশনের কিছু মানে ব্রিফ হিস্ট্রিটা একটু দেখে নিব, কোত্থেকে শুরু হলো, কিভাবে আমরা আজকে এখানে এসেছি, আর বাংলাদেশ কাস্টমস এর যে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যেটা দ্যাট ইজ আমাদের কাস্টমস অ্যাক্ট, সেখানে আমাদের ম্যান্ডেটটা কি আছে ওটা একটু দেখবো, আর এরপর ফাইনালি আমরা ভ্যালুয়েশন মেথডগুলো একটা একটা করে আলাপ করব। এই হচ্ছে মোরলেস আমাদের প্রেজেন্টেশন আউটলাইন। তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। প্রথমে হচ্ছে আমাদের যেটা শুরু হয় আমাদের সেটা হচ্ছে 50-এর দশকে আমাদের ব্রাসেলস ডেফিনিশন ভ্যালু, যেটাকে আমরা বিডিভি বলি। এটা শুরু হয় এই ধারণা থেকে, যেটাকে আমরা নরমাল মার্কেট প্রাইস বলছি, যেটা হচ্ছে দ্য প্রাইস দ্যাট উড ফেচ ইন অ্যান ওপেন মার্কেট বিটুইন বায়ার এন্ড সেলার ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। মানে দুজন বায়ার এন্ড সেলার যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, খোলা বাজারে এটা বিক্রি হলে কি দাম হতে পারতো, তার মানে এটা একটা নোশনাল ভ্যালু। এটা কিন্তু অ্যাকচুয়ালি পেইড এন্ড পেয়েবল যেটা, এই কথা না, এখানে নোশনাল একটা ভ্যালু নেওয়া হচ্ছে যে খোলা বাজারে এটার দাম কি হতে পারতো, সেটা ভিত্তিতে একটা নরমাল মার্কেট প্রাইস ঠিক করা হতো। এবং তার ভিত্তিতে এটা অনেকটা আমাদের ট্যারিফ ভ্যালুর মতো, বিভিন্ন কাস্টমস অথরিটি একটা লিস্ট করে রাখতো, প্রাইস লিস্ট। এবং প্রাইস লিস্টের বিষয়টা ছিল এমন যে যদি ডিক্লেয়ার্ড ভ্যালু প্রাইস লিস্টের উপরে হতো তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হবে। আর এখানে একটা মানে আমাদের ট্যারিফ ভ্যালুর সাথে পার্থক্য ছিল এটাই যে নিচেও নামা যাবে, তবে সর্বোচ্চ 10%, এর বেশি লিস্টের প্রাইস থেকে নামা যাবে না। এটা ছিল মোরলেস ব্রাসেলস ডেফিনিশন অফ ভ্যালু, যেটা সেটার ধারণা। এবং এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এটা একটা ওয়াইড স্প্রেড ক্রিটিসিজম বা ডিসস্যাটিসফ্যাকশন ছিল ট্রেডারদের মধ্যে। তার কারণ হচ্ছে যে প্রাইস চেঞ্জ হলে বা কোনো প্রতিষ্ঠান যদি কম্পারেটিভ অ্যাডভান্টেজ ভোগ করে কোনো তার সোর্সিং এ, সেটার কোনো রিফ্লেকশন ওই নোশনাল প্রাইসে ছিল না, যার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখানে একটা ইনএফিশিয়েন্সি যুক্ত হয়ে যেত। আর নতুন পণ্যের ক্ষেত্রেও এই লিস্টে যখন পণ্য তালিকা মূল্য তালিকা এটা যদি থাকতো না, তো তখন নরমাল প্রাইস ডিটারমিন করাটাও হয়ে যেত। আর স্বাভাবিকভাবে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস এই বিডিবির পার্টি হয়নি, যার কারণে মানে একটা হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। যার কারণে আমেরিকাতে এটার পার্টি হয়নি, ইউনাইটেড স্টেটস বিডিবির পার্ট না হওয়াতে একটা ফ্লেক্সিবল এবং ইউনিফর্ম ভ্যালুয়েশন মেথড, মানে যেটা সব দেশের সিস্টেমকে হারমোনাইজ করতে পারবে, সেটা নিয়ে নেওয়াটা জরুরি ছিল। এরপর 1979-এ চলে আসলো হচ্ছে টোকিও রাউন্ড ভ্যালুয়েশন কোড। এটা একটা পজিটিভ থিম বা ভাইব ভ্যালুয়েশন সিস্টেমে স্থাপন করতে সমর্থ হয়েছিল, কারণ এটাই হচ্ছে আমাদের এখন যে আমরা গ্যাট ভ্যালুয়েশন বা আমরা যে ট্রানজাকশন প্রাইস বা ভ্যালুয়েশন ভ্যালু যেটা আমরা ব্যবহার করছি, এটার বেসিসটা ছিল যদি আমরা মানে ভ্যালু ভিত্তিক আমরা যদি ট্যাক্স আদায় করি বা ডিউটি আদায় করি, সেক্ষেত্রে প্রাইসটা হবে অ্যাকচুয়াল প্রাইস, দ্যাটস দ্য প্রাইস অ্যাকচুয়ালি পেইড অর পেয়েবল। এই হচ্ছে আমাদের সে দেখো মানে টোকিও রাউন্ডও কিন্তু একই জিনিস ছিল, যে দ্য প্রাইস অ্যাকচুয়ালি পেইড অর পেয়েবল। এবং সেটা কিভাবে হবে, অথবা সেটা যদি না পাওয়া যায়, এই আমাদের এখন এখান থেকে শুরু হলো আমাদের অন্যান্য মেথড আমরা যে অ্যাপ্লাই করি সেটা লিগ্যাল ম্যান্ডেট। প্রথমটা আমি যেটা বললাম যে প্রথমটা বলছে যে প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মেথড 1, দ্যাট ইজ ট্রানজাকশন ভ্যালু যেটা সেটা। আর মেথড 2 থেকে 6 পর্যন্ত যেগুলো আছে আমাদের ভ্যালুয়েশনের, সেগুলোর জন্য হচ্ছে এই পরের অংশগুলো আমাদের সেকশন 25 যেটা বলা আছে, দ্য নিয়ারেস্ট অ্যাসেরটেনেবল ইকুইভ্যালেন্ট অফ সাচ প্রাইস
আর তারপর such or like goods যেটা আমরা ইউজ করি যে এবং অর্ডিনারিলি সোল্ড অর অফার্ড ফর সেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, হচ্ছে টাইম এন্ড প্লেস অফ ইম্পোর্টেশন অর এক্সপোর্টেশন, এটাও কভার করেছে আমাদের আইনে, এবং ইন্টারন্যাশনাল ট্রেড আন্ডার ফুলি কম্পিটিটিভ কন্ডিশন। সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি, সেলার এন্ড বায়ার হ্যাভ নো ইন্টারেস্ট ইন বিজনেস, এটা রিলেটেড পার্টিটাকে আমরা ডিফাইন করেছি এখানে। আর প্রাইস ইজ দ্য সোল, এই হচ্ছে আমাদের মোটামুটি লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, আমাদের যে আমরা যে ভ্যালুয়েশন করি আমাদের 25 এ আমাদের ম্যান্ডেট, এটা হচ্ছে আমাদের সেই ম্যান্ডেট। এরপর আমরা চলে আসি আমাদের যে রুলস এ যে বলা আছে 1 থেকে 6, যেটা আমাদের রুল 4 থেকে রুল 9 এ কভার করে, ভ্যালুয়েশন রুল 2000, এটা সবাই হয়তো তোমরা পড়েছো বা পড়ছো এখনো, যারা কাস্টম হাউসে আছে বিভিন্ন সময় লাগে। তো এখানে আমাদের রুল 4 থেকে রুল 9 এ আমরা 6টা মেথডকে কভার করেছি। সেগুলোর মানে এরকম যে প্রথমে আমরা ট্রানজাকশন ভ্যালুটার উপরেই আমাদের জোর, দ্যাট ইজ প্রাইস পেইড অর পেয়েবল, এটার ভিত্তিতে আমাদের শুল্কায়ন করতে হবে। আর ট্রানজাকশন ভ্যালু কাস্টমস ভ্যালু হিসেবে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, সেটা যদি আমরা অন্য যে 5টা মেথড আছে সেটা প্রেসক্রাইবড ইন হায়ারার্কিক্যাল অর্ডার। হায়ারার্কিক্যাল অর্ডার বলতে আমরা এখানে যেটা দেখাচ্ছি, এই যে এখানে মেথড 2, 3, 4, 5, 6, প্রথমে ট্রানজাকশন ভ্যালু, তারপর ট্রানজাকশন ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডস, ট্রানজাকশন ভ্যালু অফ সিমিলার গুডস, ডিডাক্টিভ প্রসেস, কম্পিউটার প্রসেস এবং ফল ব্যাক প্রসেস। এই জিনিসগুলো হচ্ছে এই হায়ারার্কিটা আমাকে ফলো করতে হবে। এক্সেপশন একটা আছে যে মেথড 4 and 5, দ্যাট মিন্স আমাদের ডিডাক্টিভ এবং কম্পিউটেড মেথড, যেটা মেথড আমরা ইম্পোর্টারের রিকোয়েস্টে আমরা আগে পিছিয়ে করতে পারবো, বাকিগুলো পারবো না, এবং সেটা সাবজেক্ট টু কমিশনারস অ্যাপ্রুভাল কোর্স। আর কাস্টমস এর কোনো ডিসক্রিপশন নাই 4 এবং 5 আগে পিছিয়ে করা, এটা আমদানিকারককে আবেদন করতে হবে, এবং কাস্টমস নিজে এটা আগে পিছিয়ে করতে পারবে না। এখন আমরা যদি মেথড 1 থেকে শুরু করি, এখানে প্রথম মেথডটা বলা হচ্ছে ট্রানজাকশন ভ্যালু। ট্রানজাকশন ভ্যালু আমরা যেটা একটু আগে আলাপ করলাম, দ্য প্রাইস অ্যাকচুয়ালি পেইড অর পেয়েবল, ঠিক আছে। তার মানে যে মূল্যটা আমি দিয়েছি বা আমাকে দিতে হবে, এবং এটা কি, এটা টোটাল পেমেন্ট মেড টু বি মেড, মানে বায়ারকে যেটা দিতে হবে, বায়ারের মানে বায়ার যেটা পেমেন্ট করবে সেটা হবে বেনিফিট অফ দ্য সেলারের জন্য, কিসের এগেইনস্টে, যে ইম্পোর্টেড গুডসটার এগেইনস্টে। তার মানে আমি যে দামটা আমি পরিশোধ করছি বায়ারকে, সেলারকে, সেটা তার আমার ইম্পোর্টেড গুডস এর এগেইনস্টে, এবং সেটা টোটাল পেমেন্ট, এটা হচ্ছে আমার ট্রানজাকশন ভ্যালু ডেফিনিশন বলছে। এবং এটার মধ্যে অল পেমেন্টস, এটা টোটাল পেমেন্ট, এবং এটার মধ্যে তার মানে হচ্ছে আমার এখানে যা আমি মূল্য পরিশোধ করলাম সেটা সেলের কন্ডিশন হিসেবে আমি পে করেছি, যে আমি একটা জিনিস কিনবো, এই জিনিসটার জন্য 100 টাকা দাম, এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য আমি এটা পে করেছি, এবং এই পেমেন্টটা পাবে কে, বায়ার, সেলার পাবে, অথবা থার্ড পার্টি পাবে, যাতে সেলারের অব্লিগেশনটা ফুলফিল হয়। যেমন ধরা যাক আমি একটা জিনিস কারোর কাছে বিক্রি করলাম, আমি আমার যে বায়ার তাকে বললাম যে ঠিক আছে আমাকে তোমার পেমেন্ট করার দরকার নাই, সিঙ্গাপুরে আমার ভাই থাকে, তুমি তাকে পেমেন্ট করে দিও, তাহলে আমি স্যাটিসফাইড, সেলার আমি স্যাটিসফাইড, কিন্তু সেলার সরাসরি এখানে টাকাটা পায়নি, এখানে থার্ড পার্টি পেয়েছে, এটাও কিন্তু পেমেন্ট হিসাবে অ্যাকসেপ্টেড। এখানে এখন আমরা যেটা বলছি যে কাস্টমস ভ্যালু যদি ট্রানজাকশন ভ্যালু হতে হয়, সেক্ষেত্রে একটা এভিডেন্স অফ সেল থাকতে হবে। সেই এভিডেন্স অফ সেলটা কি, প্রথমটা হচ্ছে আমাদের কমার্শিয়াল ইনভয়েস, কন্ট্রাক্ট, পারচেজ অর্ডার, এগুলো হচ্ছে আমাদের এভিডেন্স। এই এভিডেন্সটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট লেভেল এভিডেন্স, যেটার মাধ্যমে আমরা এখানে যেটা সেল এক্সিকিউটেড হয়েছে সেটা বুঝতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে দেয়ার মাস্ট বি নো রেস্ট্রিকশন, কোনো বাধা থাকতে পারবে না। কিসের বিষয়, সেটা হচ্ছে ডিসপোজিশন অর ইউজ অফ দ্য গুডস, আমি পণ্যটা কিভাবে ব্যবহার করব, কিভাবে ডিসপোজ অফ করবো, সেটার বিষয়ে কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারবে না
কিন্তু কয়েকটা রেস্ট্রিকশন সেখানে এক্সেপশন, এগুলি ছাড়া, এগুলি থাকলে সমস্যা নাই। আইন থাকতে পারে যে পরিবেশের বিষয় বা অন্য কোনো বিষয়, সেটা থাকতে পারে যেটা অ্যাপ্লাই করে সব পণ্যের উপরে, সেটা ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন থাকলে সমস্যা নাই। তারপরে হচ্ছে কোনো একটা জিওগ্রাফিক এরিয়ার মধ্যে সেটা হয়তো হতে পারে যে আমি যদি এখানে কোনো কোথাও ইনভেস্ট করি, সেখানে হয়তো আমাকে একটা ট্যাক্স ইনসেন্টিভ দেয় বা কিছু একটা দেয়, সেই সব আইন যদি থাকে সেটার মধ্যে সেটা এই ধরনের কোনো সমস্যা থাকলে, মানে রেস্ট্রিকশন থাকলে এটা তো কোনো সমস্যা নাই। আর সাবস্টেন্সিয়ালি এফেক্ট দ্য ভ্যালু, এটা ভ্যালুকে সাবস্টেন্সিয়ালি এফেক্ট করে না, এই ধরনের শর্ত যদি রেস্ট্রিকশন যদি থাকে তাতে কোনো অসুবিধা নাই। এরপর হচ্ছে মানে সেল, আমাদের যেটা বলছি ট্রানজাকশন ভ্যালু হতে হলে কাস্টমস ভ্যালু, সেক্ষেত্রে সেল প্রাইস মাস্ট নট বি সাবজেক্ট টু কন্ডিশনস। একটু আগে আমরা যেটা বললাম ওই কন্ডিশনগুলো থাকলে অসুবিধা নেই, কিন্তু এছাড়া অন্যান্য কন্ডিশন সমস্যা হবে। or consideration for which the value cannot be determined. এখন দেখা যাচ্ছে যে অনেক সময় বায়ারের উপরে সেলার এন্ড থেকে কিছু শর্ত থাকে, সেই শর্তগুলি দিলে মানে সেটা যদি আমার প্রাইস ডিটারমিনেশনের জন্য সমস্যা হয়, সেসব শর্ত থাকতে পারবে না। তাহলে যদি থাকে সেক্ষেত্রে আমি ওই ভ্যালুটাকে আমি রিজেক্ট করতে পারবো ফর কাস্টমস ভ্যালু। সেই শর্তগুলি একটা কিছু উদাহরণ, যেমন দ্য সেলার এস্টাবলিশেস প্রাইস of the imported goods in the condition that buyer will also buy other goods in specified quantities. তার মানে কি এখানে একটা মানে তার জন্য একটা বোনাসের ব্যবস্থা করা হচ্ছে যে আমি যদি কিছু পণ্য কিনি তাহলে তোমাকে মানে স্পেসিফাইড কোয়ান্টিটিতে আরো কিনতে হবে, সেরকম শর্ত যদি আমি এরকম শর্ত যদি আরোপ করে দেয়। যে তারপরে প্রাইস অফ দি ইম্পোর্টেড গুডস ইজ ডিপেন্ডেন্ট upon the price or prices at which the buyer sells other goods to the seller. এখন একই বায়ারের কাছ থেকে, একই সাপ্লায়ারের কাছ থেকে হয়তো আমরা 3 রকম আইটেম কিনি, সে কোনো একটা আইটেমে দেখা যাচ্ছে যে প্রাইস আমাকে কম দিবে বা দিবে যদি আমি অন্য 2টা আইটেমও কিনি, এই ধরনের শর্ত থাকা যাবে না। তারপর the price is established on the basis of a form of payment extraneous to the imported goods. এমন কোনো পেমেন্ট মানে established on the basis of form of payment extraneous, তার মানে হচ্ছে যে ইম্পোর্টেড গুডস এর প্রাইসের জন্য যে পেমেন্টটা হচ্ছে, এই পেমেন্টে যদি কোনো মানে আমার লিগ্যাল কোনো ফর্মের বাইরে যে যদি পেমেন্ট করতে হয় বা এগুলি কিছু করতে হয় যেটার জন্য আমি সম্পূর্ণ প্রাইসটাকে রেকর্ড করতে পারছি না, সেসব যদি থাকে, সেসব শর্ত থাকলে আমি এটাকে ট্রানজাকশন প্রাইস হিসেবে অ্যাকসেপ্ট নাও করতে পারি। এই মানে এই ধরনের মানে আমাদের কাস্টমস থাকছে। এরপর হচ্ছে আরেকটা শর্ত হচ্ছে যে নো পার্ট অফ দ্য প্রসিডস অফ এনি সাবসিকুয়েন্ট রিসেল। আমি যদি পণ্যটা আনলাম, আনার পর আমি এটা বিক্রি করব বা ডিসপোজ অফ করব বা এটা দিয়ে কিছু করব, এটা যদি আবার আমাদের কাস্টম বায়ার সেলারকে কোনো পয়সা দিতে হয় বা কোনো সুযোগ সুবিধা দিতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা শর্তটা ভঙ্গ হয়ে যাচ্ছে, তার মানে এই জিনিসটাও তখন ইনক্লুড করতে হবে। এরপর হচ্ছে সাফিসিয়েন্ট ইনফরমেশন অ্যাভেলেবল করতে হবে। সেই সাফিসিয়েন্ট ইনফরমেশন গুলো আমাদের বিধি 10 যেটা সেখানে বলা আছে আইটেমগুলো, সেটা কি, যেমন এখানে যদি কোনো কমিশন থাকে সেটাকে যুক্ত করতে হবে। তবে বাইং, এরপর প্যাকিং, কন্টেইনার কস্ট, চার্জেস, এগুলি আমাদেরকে যোগ করতে হবে। অ্যাসিস্ট বলে একটা জিনিস আছে। অ্যাসিস্টটা হচ্ছে যেমন ধরা যাক আমি একটা জিনিস চায়না থেকে বানিয়ে আনবো, ডিজাইনটা আমি তৈরি করে দিচ্ছি, আমি এখানে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা যেগুলি যদি কোনো মোল্ড থাকে এগুলি যদি আমাকে দিতে হয়, এগুলি আমি দিয়ে দিচ্ছি, এটার উপরে বেস করে সে আমাকে জিনিসটা তৈরি করে দিচ্ছে। এটার জন্য হয়তো আমি তার কাছে কিছু প্রাইস কম নিচ্ছি বা দ্যাট মিনস কোনো ডিসকাউন্ট দিচ্ছি, এগুলো কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তারপর রয়্যালটিজ, লাইসেন্স ফিজ, তারপর সাবসিকুয়েন্ট প্রসিডস, দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স, এগুলো যদি আমাকে অ্যাড করতে হবে। তবে যে জিনিসটা অ্যাড করা যাবে না সেগুলো হচ্ছে ইম্পোর্ট করার পরে যদি যেসব খরচ হয়, যেমন ইম্পোর্ট ডিউটি, তারপরে পোর্ট থেকে আমাদের ফ্যাক্টরিতে মাল নেওয়ার জন্য যেসব ট্রান্সপোর্টেশন খরচ বা অন্যান্য কনস্ট্রাকশন বা অ্যাসেম্বলি করার জন্য যেসব খরচ হয়, সেগুলো এখানে যুক্ত করা যাবে না। এরপর হচ্ছে আরেকটা শর্ত হচ্ছে যে বায়ার এবং সেলার কিন্তু রিলেটেড হবে না। তার মানে যদি রিলেটেড হয়, রিলেটেড হলেও সমস্যা নাই, রিলেটেড সেক্ষেত্রে আমাদের অন্য দুটো শর্ত ফুলফিল করতে হবে। একটা হচ্ছে এই রিলেশনশিপটা প্রাইসকে ইনফ্লুয়েন্স করছে না, আর একটা টেস্ট ভ্যালু যেটা সেটার সাথে এটা কাছাকাছি আছে। টেস্ট ভ্যালুটা আমি কিভাবে পাই? টেস্ট ভ্যালুটা হচ্ছে ট্রানজাকশন ভ্যালু, যে কোনো একটা আর কি, ট্রানজাকশন ভ্যালু ইন সেলস
টু আনরিলেটেড বায়ার্স অফ আইডেন্টিক্যাল সিমিলার গুডস। আমাদের ওই একই মানে আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস এর যে প্রাইসটা আছে ওটা সমান বা একটু কাছাকাছি যদি হয়। তারপরে হচ্ছে কাস্টমস ভ্যালু অফ আইডেন্টিক্যাল সিমিলার গুডস ডিটারমিন আন্ডার দ্য প্রভিশন অফ ডিডাক্টিভ মেথড। আমি ডিডাক্টিভ মেথডে যদি এর আগে পণ্য মূল্য নির্ধারণ করে থাকি সেটা এখানে আসবে, সেটা যদি কাছাকাছি হয়ে থাকে, অথবা মূল্য নির্ধারণ করে থাকি সেটার মূল্যটাও আমি রেফারেন্স ভ্যালু হিসেবে নেব। এটার ভিত্তিতে আমরা আমাদের টেস্ট ভ্যালুটা ডিটারমিন করব। টেস্ট ভ্যালুটা যদি মানে পাস করে যায় তাহলে রিলেটেড পার্টি থেকেও কিনলে আমাদের কোনো অসুবিধা নাই, ট্রানজাকশন প্রাইস হিসেবে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি। এরপর আমরা কাদেরকে রিলেটেড পার্টি বলছি সেটা হচ্ছে অফিসার্স ডিরেক্টরস অফ ওয়ান নাদার্স বিজনেস, তারপর রেকগনাইজড পার্টনার যদি হয়, এমপ্লয়ার এমপ্লয়ি যদি হয়, তারপরে যদি 5% এর বেশি তার কোম্পানিতে ওনারশিপ বা স্টক থাকে, আর কোনো একজন পার্টি মানে বায়ার বা সেলার যদি একজন আরেকজনের উপরে কোনো নিয়ন্ত্রণ এস্টাবলিশ করতে পারে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তারপরে এরকম যদি হয় যে হ্যাঁ দুইজনের যে কোনো একজন বোথ অফ দেম তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কন্ট্রোল হচ্ছে, সেটা ক্ষেত্রে রিলেটেড পার্টি। আর যদি পরিবারের সদস্য হয়, পরিবারের সদস্য বলতে আমাদের বিধিতে বলা হচ্ছে স্বামী স্ত্রী ছেলে মেয়ের স্পাউস, এরা হচ্ছে সেম ফ্যামিলির মধ্যে পড়বে। এরপরে হচ্ছে আমাদের কখন আমি ট্রানজাকশন ভ্যালু রিজেক্ট করতে পারি বা কি করতে পারি। আমাদের আর্টিকেল 17 যেটা আছে ডব্লিউটি ভ্যালুয়েশন এগ্রিমেন্টের, সেখানে একটা শর্ত দেয়া আছে যে কাস্টমস হ্যাভ দ্য রাইট satisfy themselves as to the truth and accuracy of the statement document of declaration। তার মানে কাস্টমস কিন্তু স্যাটিসফাইড না হয়ে কোনো মূল্য ঘোষণা গ্রহণ নাও করতে পারে, সেই মানে অধিকার কাস্টমসকে দেয়া আছে আর্টিকেল 17-এ। সো এটা আমাদের কিন্তু রাইট, আমরা কিন্তু যে কোনো মূল্যকে চ্যালেঞ্জ করতে পারি বা স্যাটিসফাইড হওয়ার জন্য আমরা ডকুমেন্ট চাইতে পারি। এবং একটা মিনিস্ট্রিয়াল ডিসিশন ম্যারাকেশে হয়েছিল, সেটার ডিসিশনে আমাদের প্রসেসটা বলে দেওয়া হয়েছে কি করতে হবে সেক্ষেত্রে যখন আমি তার মূল্যটা আমি অ্যাকসেপ্ট করছি না, আই নিড টু বি স্যাটিসফাইড। সেক্ষেত্রে আমাদের কি করতে লাগছে সেটা হচ্ছে কাস্টমস মে আস্ক দ্য ইম্পোর্টার টু প্রোভাইড ফার্দার এক্সপ্লেনেশন। আমি এই মূল্যটার বিষয়ে ইম্পোর্টারকে আরো কিছু ব্যাখ্যা চাবো, কিছু ডকুমেন্টস চাবো। তারপরে যদি সে আমাকে সেগুলো দেয়, এরপরে যদি আমার কোনো সন্দেহ থাকে, তারপরে সে যদি রেসপন্স না করে, সেক্ষেত্রে customs may decide that the value cannot be determined in accordance with the transaction value method। তার মানে আমি ওর ব্যাখ্যা সন্তুষ্ট হইনি, সে আমাকে রেসপন্ড করেনি, এসব কারণে আমি এই ট্রানজাকশন ভ্যালুটা রিজেক্ট করতে পারছি। তবে ফাইনাল ডিসিশন নেয়ার আগে কাস্টমসকে অবশ্যই নেয়ার আগে কাস্টমসকে কিন্তু এটা করতে হবে ইম্পোর্টারকে যে তার রিজনিং গুলি কি, কেন সে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং এটা ইন রাইটিং ফাইনাল ডিসিশনটা তাকে অবশ্যই জানাতে হবে। আমরা সম্ভবত এই প্র্যাকটিসে এখন পর্যন্ত নাই, কাস্টম হাউসে আমরা যারা চাকরি করেছি বা করছি তারা এই প্র্যাকটিসটা মানে অনুসরণ করি না, যে ইম্পোর্টারকে যে লিখিতভাবে জানাতে হয় সেটা আমরা করি না। তা আমরা সেক্ষেত্রে যখন যেটা বললাম যে আমার যদি সন্দেহ হয় যে আমি এই প্র্যাকটিসটা অ্যাকসেপ্ট করব না, তখন আমার মেথড 2 আমরা অ্যাপ্লাই করি। মেথড 2টা কি? সেটা হচ্ছে আইডেন্টিক্যাল গুডস। ওই ক্ষেত্রে এটার ডেফিনিশন হচ্ছে সেম ইন অল রেসপেক্টস ইনক্লুডিং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি এন্ড রেপুটেশন। রেপুটেশন দেখছি। এরপর হচ্ছে এটা সেম কান্ট্রিতে প্রডিউসড হতে হবে আর প্রডিউসার সেম হতে হবে। এরপর হচ্ছে মানে আমাদের কখন আমি মানে এটা কিভাবে আমরা মানে অ্যাপ্লাই করব। গুডস মাস্ট বি সোল্ড ফর দ্য এক্সপোর্ট টু দ্য সেম কান্ট্রি অফ ইম্পোর্টেশন। ঠিক আছে, মানে আমাদের একই দেশে আসতে হবে। মানে আইডেন্টিক্যাল গুডস সেটা বাংলাদেশের আরেকটা পণ্য এসছে ওটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো, এবং ওই at or about the same time যেটা আমাদের এখানে 90 দিন করা আছে আমাদের বিধিতে। তারপরে কমার্শিয়াল কোয়ান্টিটিও কাছাকাছি হতে হবে। আর যদি কোয়ান্টিটি, ডিস্টেন্স, ট্রান্সপোর্ট এগুলির জন্য যদি কোনো পার্থক্য দেখা যায় সেক্ষেত্রে আমাদের কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, যেটা আমাদের বিধি 10-এ বলা আছে। আর মাল্টিপল ভ্যালুস পাওয়া গেলে আমরা লোয়েস্টটাকে নিব ফ্রম দি অ্যাভেলেবল ভ্যালুস।
এরপর হচ্ছে সিমিলার গুডস। সিমিলার গুডস এর ক্ষেত্রেও মানে এটা শর্ত হচ্ছে যে এটা কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস এবং ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে এটা কাছাকাছি হবে এবং কেপেবল অফ পারফর্মিং দ্য সেম ফাংশনস আর কমার্শিয়ালি ইন্টারচেঞ্জেবল হতে হবে, produced in the same country and the same producer. Sorry. সেম প্রডিউসারের ক্ষেত্রে বলা আছে যে মানে এটা কিন্তু যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের অপশন আছে আমরা অন্য প্রডিউসারটাও নিতে পারবো। মানে এখানে কিছু মানে রিল্যাক্স করা আছে, ডব্লিউটিও ভ্যালুয়েশন এগ্রিমেন্টের নোটস যদি তোমরা দেখো সেখানে ডিটেলস বলা আছে, যেটা আমাদের হয়তো মানে বিধিত অতটা ডিটেলস নাই, কিন্তু আমাদের বিধিতে বলা আছে আমাদের ইন্টারপ্রিটেশনটা আমরা ওখান থেকে নিতে পারবো। সিমিলার গুডস এর ক্ষেত্রে মানে এটা সেম, দিস মেথড ক্যান বি চোজেন ইফ নো ভ্যালু ক্যান বি ডিটারমিন্ড আন্ডার মেথড 1 and 2। তার মানে 1 and 2 এক্সস্ট করে এসে আমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। আর সবগুলো শর্ত যেটা আমরা আইডেন্টিক্যাল গুডস এর ক্ষেত্রে দেখলাম সেগুলো সবগুলো এখানে অ্যাপ্লাই করতে পারতে হবে। এরপর হচ্ছে ডিডাক্টিভ মেথড। ডিডাক্টিভ মেথডটা কি? when customs value cannot be determined on the basis of transaction value of imported goods or identical similar goods, তার মানে হচ্ছে আমি ট্রানজাকশন ভ্যালু ফেল করলাম, আমি আইডেন্টিক্যাল ফেল করলাম, সিমিলার গুডসে ফেল করলাম, এখন আসি আমরা ডিডাক্টিভ প্রসেসে। কিন্তু আমরা কাস্টম হাউসে সম্ভবত সবার আগে এই প্রসেসে চলে যাই, হ্যাঁ মানে কিছু হলে হয়তো বা যাচাই বা এগুলিতে চলে যাই, বাট এটা করতে হবে আমার কিন্তু ওই 3টা স্টেজ এক্সস্ট করার পর। এখন হয়তো ইম্পোর্টার বা এই দেশের লোকজন মানে অতটা ঝামেলা করে না, সেই জন্য আমরা এগুলো হয়তো করে উই ক্যান গেট অ্যাওয়ে, বাট এটা আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হওয়া উচিত না। এখানে বলা হচ্ছে যে ইট উইল বি ডিটারমিন্ড অন দ্য বেসিস অফ দ্য ইউনিট প্রাইস। তাহলে এখানে ইউনিট প্রাইস বলে দিচ্ছে যে ইউনিট প্রাইসটা কিসের হবে? ইম্পোর্টেড গুডস অর আইডেন্টিক্যাল অর সিমিলার গুডস আর সোল্ড টু অ্যান আনরিলেটেড বায়ার। অনেকগুলি শর্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটা ডিটারমিনেশন হবে হচ্ছে মানে ইউনিট প্রাইসের ভিত্তিতে, যেটা আইডেন্টিক্যাল আর সিমিলার গুডস হবে এবং একটা আনরিলেটেড বায়ারের কাছে সেইটা বিক্রি করেছে এরকম একটা পরিস্থিতি থাকতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে গ্রেটেস্ট এগ্রিগেট কোয়ান্টিটি। তার মানে হচ্ছে যে এটা আমাদের ক্ষেত্রে কিন্তু যেটা মানে খেয়াল রাখতে হবে, মানে আমি এটা গ্রেটেস্ট এগ্রিগেট কোয়ান্টিটিটা একটু এক্সপ্লেইন করবো একটু পর। তারপর মানে মোরলেস মানে আমদানিকারক প্রথমেই যার কাছে বিক্রি করে, প্রথমে যদি এটা হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের কাছে বিক্রি করে দেয় তাহলে তার কাছ থেকে প্রাইসটা আনতে হবে। আমরা যেটা করি আমরা খুচরা পর্যায়ে থেকে মূল্যটা সংগ্রহ করে নিয়ে আসি, সেটা ঠিক না। তারপরে বায়ার এন্ড সেলার মাস্ট নট বি রিলেটেড, যেটা বললাম। তারপরে সেল মাস্ট টেক প্লেস অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম ইম্পোর্টেশন, ঠিক আছে। এখন ওই কাছাকাছি সময় এটা আমাদের এটা নিতে হবে মূল্য। এখানে একটা জিনিস এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে এটা যদি কোনো কারণে আমি মূল্যটা না পাই তাহলে বিক্রি মানে শুল্কায়নের পরে 90 দিন পর পর্যন্ত আমি বাজারে ওই জিনিসটার দাম কত সেটা সংগ্রহ করেও কিন্তু আমি এটার মূল্য নির্ধারণ করতে পারি। তার মানে হচ্ছে যে আমি যদি একটা নতুন পণ্য যদি আসে যেটা মার্কেটে অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আমি তখন এটার ক্ষেত্রে ওয়েট করব যে ও কি দাম বিক্রি করে, সেই প্রাইসগুলো আমরা কালেক্ট করে 90 ডেজের মধ্যে আমরা সেটার উপরে সেই ভ্যালুগুলো নিয়ে আমরা সেটার উপরে আমাদের ডিডাক্টিভ মেথড অ্যাপ্লাই করতে পারছি। ডিডাক্টিভ মেথডে মানে কি জিনিস আমাদেরকে মানে বাদ দিতে হবে সেগুলো বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে কমিশনস ইউজুয়ালি পেইড অর এগ্রিড টু পেইড, তারপরে অ্যাডিশনস ইউজুয়ালি মেড ফর প্রফিট অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, ঠিক আছে। প্রফিট আর জেনারেল এক্সপেন্সের জন্য যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। তারপরে একই পণ্য মানে ইম্পোর্টেড গুডস অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড। তারপরে হচ্ছে কস্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, এটা বাদ দিতে হবে এবং অ্যাসোসিয়েটেড কস্ট যেটা আছে সেটা বাদ দিতে হবে। আর কস্ট অ্যান্ড চার্জেস ফর অ্যাসেম্বলি অর ফার্দার প্রসেসিং যদি থাকে, যেটা অ্যাপ্লাই যদি ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট বলছে সেটা যদি থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। ফাইনালি বাদ দিতে হবে কাস্টমস ডিউটি অ্যান্ড আদার ন্যাশনাল ট্যাক্সেস যদি সেটা সে পে করে থাকে ইম্পোর্টেশন স্টেজে, পরেগুলি না কিন্তু। আর যেটা বললাম গ্রেটেস্ট এগ্রিগেট কোয়ান্টিটি বলতে আমরা বুঝি যেটা প্রাইস অ্যাট উইচ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ ইউনিটস আর সোল্ড। তার মানে ওই যেটা বলছি যে ডিস্ট্রিবিউটরের কাছে হোক বা হোলসেলের কাছে হোক, যে ইম্পোর্টার এনে প্রথমে যার কাছে দিচ্ছে এবং সেটা আনরিলেটেড পার্সন হতে হবে এবং ফার্স্ট
যেটাকে বলছি ফার্স্ট কমার্শিয়াল লেভেল আফটার ইম্পোর্টেশন। এটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট এগ্রিগেট কোয়ান্টিটি, এটাকে ডিফাইন করছি আমরা এইভাবে। এরপর হচ্ছে আমাদের কম্পিউটেড মেথড। কম্পিউটেড মেথডটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং এটা সাধারণত আমরা ব্যবহার করি না, কারণ এই ডেটাগুলি পাওয়া যায় না। তো এটার ক্ষেত্রে আমরা কি করি সেটা হচ্ছে যে it determines the customs value on the basis of the cost of value, materials, fabrication, other processing employed in producing the imported goods. তার মানে হচ্ছে যে এখানে আমার কিন্তু ওই লোক কিভাবে জিনিসটা বানায়, ওর পুরো ম্যাটেরিয়াল, তারপরে ওই প্রোডাকশন প্রসেস সম্পর্কে পুরো তথ্য আমার কিন্তু সংগ্রহ করা লাগবে, তা নাহলে আমি কিন্তু ওই কস্ট অফ ভ্যালু বের করতে পারছি না। এর সাথে যোগ হবে প্রফিট এন্ড জেনারেল এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্সেস মানে কি, যে আমাদের যে সেলিং এক্সপেন্সেস যেটা করি, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে, ওয়েজেস আছে, স্যালারিজ আছে, ওভারহেড আছে, ইউটিলিটিস আছে, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করি। এখন একটা প্রতিষ্ঠান যিনি একটা পণ্য তৈরি করেন বিদেশে বসে, তার এই জিনিস তথ্য পাওয়া তো মোটামুটি মানে ইম্পসিবল, যার জন্য এটা খুব, যেটা বললাম প্রথমে, যেটা খুব রেয়ারলি এটা ইউজ হয় এবং এটা মোস্ট ডিফিকাল্ট মেথড, এটা আমরা সাধারণত অ্যাপ্লাই করি না। এরপর লোডিং, কস্ট অফ ট্রান্সপোর্ট, এটা আমাকে বের করতে হবে, লোডিং আনলোডিং হ্যান্ডলিং চার্জ এগুলি বের করতে হবে, এবং ফাইনালি ইন্স্যুরেন্স, এগুলি বের করতে হবে। তো এখন এই তথ্যগুলি অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায় না। আমাদের আইনে বিধিতে কিছু বলে দেওয়া হয়েছে, যেরকম ফ্রেড যদি না পাওয়া যায় 20% অফ দ্য ভ্যালু ফ্রেড ধরতে হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 1% ধরতে হবে যদি ইন্স্যুরেন্সের তথ্য না পাওয়া যায়। তো এভাবে আমরা বিভিন্ন কিছু জিনিস সামরুল করে নিয়েছি, যে এই তথ্যগুলির ভিত্তিতে আমরা আমাদের মূল্যায়নটা করব। কিন্তু প্রথম যে দুইটা আছে, যে ওইটার ম্যাটেরিয়াল কস্ট এবং প্রফিট, জেনারেল এক্সপেন্সেস ওই পণ্যের, এগুলো তথ্য তো আমাদের পাওয়া সম্ভব না। যার কারণে এই মেথডটা, যে কম্পিউটার মেথড যেটা, এটা কখনোই অ্যাপ্লাই করা হয় না। এবং এখানে কিছু শর্ত আছে ডব্লিউটিও দের, সেটা হচ্ছে যে ভ্যালুয়েশন এগ্রিমেন্টে, সেটা হচ্ছে যে কোনো সদস্য রাষ্ট্রই কিন্তু কোনো মানে প্রডিউসারকে বাধ্য করতে পারবে না, হ্যাঁ, মানে সে যদি বাইরের দেশে হয়, যে তার ডকুমেন্ট এক্সামিন বা অ্যাক্সেস অ্যালাউ করতে, এটা তাকে বাধ্য করতে পারবে না। তা এখানে একটা সিস্টেম হচ্ছে যে প্রডিউসার যিনি, তিনি একটা থার্ড কান্ট্রির মাধ্যমে তার জিনিসটাকে মানে উনি এক্সামিন করিয়ে দিতে পারেন টু দি স্যাটিসফ্যাকশন অফ দি ইম্পোর্টিং কান্ট্রি অথরিটি। এটা মানে এক্সট্রিমলি কমপ্লেক্স, এবং এটা মানে কি বলা যায়, এটা আসলে আমি আমার মানে চাকরি জীবনে এই ধরনের ঘটনা দেখিনি। সো এইটা মোরলেস আমার মনে হয় আমরা বইতে থাকে, কিতাবে আছে, কিন্তু কেউ অ্যাপ্লাই করে না। এরপর আমাদের ফাইনালি যেটা আমরা ব্যবহার করি সেটাকে বলছি আমরা ফল ব্যাক মেথড। এটা কখন ব্যবহার করছি? আমার কোনো আর উপায় নাই, এই মেথড 1 থেকে 5 পর্যন্ত সবগুলি অ্যাপ্লাই করলাম, আমি কম্পিউটার মেথডও খুঁজে বের করার চেষ্টা করলাম, কিন্তু কম্পিউটার মেথডে আমি কোনোভাবে ওখানে এরপরেও আমি কোনো যদি না পারি, সেই ক্ষেত্রে আমার জন্য উপায় হচ্ছে এই ফল ব্যাক মেথড। ফল ব্যাক মেথডে আমরা কি করছি, আমার এখানে কিছু জিনিস বলা আছে, মানে আমরা ওই প্রিভিয়াসলি ডিটারমিন ভ্যালুগুলি উপরে আমাদেরকে অনেকখানি জোর দিতে হবে, তারপরে সেখানে রিজনেবল ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের মানে শর্ত। আর আমাদের আরেকটা কাজ আমরা করি, এটাও হচ্ছে ফল ব্যাক মেথডের ভিত্তি মানে আওতায় এটা করা হয়, সেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে বিভিন্ন সময় ইন্টারনেট থেকে বা ইন্টারন্যাশনাল রেপুটেড পাবলিকেশন যেগুলি আছে, সেগুলো থেকে ভ্যালু সংগ্রহ করি। এটা কিন্তু আসলে ওই সবগুলি মেথড এক্সহস্ট করে এসে তারপরে এটা করতে হয়। তার মানে এটা কিন্তু চট করে আমি চাইলেই করে ফেলতে পারবো তা নয়। এটা আমাদের কিন্তু মেথড 1 থেকে 5 এক্সহস্ট করার পরেই আমি এইসব ইন্টারনেট ভিত্তিক প্রাইস বা এইসব প্রাইস আমি অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু সম্ভবত আমরা কাস্টম হাউসগুলিতে এটা খুব একটা মানি টানি না, আমরা চট করে যে কোনো পণ্যের ইন্টারনেট প্রাইস টাইস দেখে ওটার উপরে চেষ্টা করি লোড টোড দিতে। এই লোড বা এই ধরনের কথাবার্তাগুলি আসলে আমাদের ভ্যালুয়েশন রুলের সাথে একেবারে। আর কি কি কাজ করা যাবে না, আমি আমার প্রেজেন্টেশন একদম শেষে চলে আসছি। নেগেটিভ লিস্ট গুলো কি, সেটা হচ্ছে যে আমাদের সেল প্রাইস অফ দ্য গুডস, আমি কি কি জিনিস কাস্টমস ভ্যালু হিসেবে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা হচ্ছে নেগেটিভ লিস্ট বলতে আমি সেটা বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা মানে ইম্পোর্টিং কান্ট্রিতে তৈরি হয় এরকম পণ্যের সেল প্রাইস নেওয়া যাবে না। ধরা যাক আমি একটা মোবাইল ফোনের ভ্যালু ঠিক করতে চাচ্ছি,
এখন ইম্পোর্টেড মোবাইল ফোনের সাথে আমি কম্পেয়ার করছি ওয়ালটন লোকালি যে মোবাইল ফোনটা তৈরি করে সেটার মূল্য, সেটা কিন্তু এখানে আমার মনে হয় এটা আমাদের এখানে রেস্ট্রিক্ট করা আছে, এই কাজটা করা যাবে না। তারপরে হচ্ছে এটা সম্ভবত আমরা কেউ করিও না, তারপরে এটা নিষেধ করা আছে। তারপরে হচ্ছে যদি দুইটা মূল্য পাওয়া যায় যেটা একটু আগে বললাম, সেটার মধ্যে যদি মানে উচ্চতর মূল্য নিতে হয় এরকম ঘটনা করা যাবে না। হ্যাঁ, যদিও আমাদের মানে এগুলি কিছুটা প্র্যাকটিস আমরা করি, হায়ার ভ্যালুর দিকে চলে যেতে চাই, ডিউটি বেশি আসবে এই চিন্তা করে। তারপরে যে দেশ থেকে পণ্যটা রপ্তানি হয়েছে সেই দেশ ডোমেস্টিক প্রাইসকে কিন্তু কনসিডার করা যাবে না। ধরো যেটা বললো যে একটা মোবাইল ফোন আমার দেশে আমদানি হলো, এখন এটা বিদেশ থেকে আমদানি হলো, ধরো তাইওয়ান থেকে এসছে, তাইওয়ানের ডোমেস্টিক প্রাইস কিন্তু আমি নিতে পারবো না। এরপর হচ্ছে কস্ট অফ প্রোডাকশন কেও আমি কনসিডার করতে পারবো না, আদার কম্পিউটার অ্যাপ্লাই করার ক্ষেত্রে ছাড়া আমি নরমালি কস্ট অফ প্রোডাকশন এখানে অ্যাপ্লাই করতে পারবো না। দেখা যায় আমরা অনেক সময় আমাদের মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্লাস্টিকের তৈরি, আচ্ছা প্লাস্টিক পেটির দাম কত, ওইটাকে গুণ করি, ওটার সাথে প্রফিট যোগ করা শুরু করে দিই। এই যে কস্ট অফ প্রোডাকশনের মানে কাজকর্ম শুরু করে দিই আমরা অনেক সময় অফিসে বসে, এটা করা নিষেধ করা আছে এবং সেটা করা যাবে কখন, অনলি ওয়েন আই এম ওয়ার্কিং অন দি কম্পিউটার ভ্যালু মেথড। আমি যদি ওটা করতে চাই, ওটা ছাড়া অন্য সময় আমি এসব অ্যাপ্লাই করতে পারবো না। প্রাইস অফ দ্য গুডস ফর এক্সপোর্ট টু এ কান্ট্রি আদার দেন কান্ট্রি অফ ইম্পোর্টেশন। আমার একই পণ্য ধরা যাক বাংলাদেশেও রপ্তানি হচ্ছে, একই পণ্য ভুটানেও রপ্তানি হচ্ছে, আমি এখন ভুটানের জন্য যেই প্রাইস দিয়েছে ওই দেশের সাপ্লায়ার, সেই একই প্রাইস বাংলাদেশে নাও দিতে পারে। সুতরাং অন্য কোনো দেশে যেটা রপ্তানি হয় সেই মূল্যটা আমি একসেপ্ট করব না, মানে এই ধরনের ক্ষেত্রে আমরা সেটা একসেপ্ট করবো না, মানে এটা নেওয়া যাবে না। তারপর হচ্ছে মিনিমাম কাস্টমস ভ্যালু। মিনিমাম কাস্টমস ভ্যালুটা এটা খুব কমনলি আমাদের ব্যবহার হয়, এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে যে আমাদের আইনে কিন্তু মিনিমাম বা ট্যারিফ ভ্যালু করার ক্ষমতা মানে বোর্ড বা দেওয়া আছে, তো সেটা ভিত্তিতে আমরা মিনিমাম কাস্টমস ভ্যালু অনেক করে থাকি। তো কিন্তু এটা আমাদের বিধিমালা কিন্তু বলে দিচ্ছে এটা নেওয়া যাবে। ফাইনালি আরবিট্রারি ফিকটিশিয়াস তো নাম শুনেই বলা যাচ্ছে যে এটা তো করাই যাবে না, এরকম দাম বসিয়ে দিলাম বা কাল্পনিক দাম বসিয়ে দিলাম, সেটা এখানে করা যাবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের ভ্যালুয়েশন মেথড গুলো, তো বা রেস্ট্রিকশন গুলো যেগুলো। তা আমি মনে করি তোমরা যারা এটা শুনেছো এটা কতটুকু উপকার হয়েছে আমি জানি না, বাট আই হোপ ইট ওয়াজ ইউজফুল ফর এভরিবডি। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।